এই ভোজন তো একেবারে খাওয়ার যোগ্যই নয় দাদা। হ্যাঁ কুশ, এই বিচারও আমাদের একই। আরেকটা জিনিস আছে যেটা সর্বদা এক থাকবে আর যা কখনো বদলাবে না, সেটা হলো আমাদের দুজনের সর্বদা একসাথে থাকা। এই যে গাইয়ে বালকরা, কোন এক ধোপারি এসেছিল এই খাবারটা নিয়ে? এই নাও, খাবারটা নাও। ধোবন কাকিকে ধন্যবাদ। শ্রীরামের ধৈর্যের প্রশংসার জন্য তো কোনো শব্দই নেই। যিনি এত বিপদের মধ্যে থেকেও অপরকে সাহায্য করার জন্য হাত বাড়িয়ে দিয়েছেন, তাও আবার নিজের সমস্যাকে সরিয়ে রেখে। আর এরকমটা কেবল আমাদের শ্রীরামই করতে পারেন, অন্য কেউ নয়। কুশ, ভোজন আরম্ভ করা যাক। তুমি খাও দাদা, আমি ওদের কথা আর মন্ত্রণা শুনতে চাই। মাতা সীতার ব্যাপারে কোনো মন্ত্রণাও হবে না আর কোনো উল্লেখও হবে না। আমরা শুধু শ্রীরামের কথাই ভাবছি, মাতা সীতার কথা কিন্তু আমরা কেউ ভাবছি না। হ্যাঁ হ্যাঁ, মাতা সীতারও ভীষণ কষ্ট হয়েছিল। আপনি শুনতে চান এরপরে কি হয়েছিল? আমরা শোনাতে পারবো। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। দাদা, তুমি শুনলে? আমরা ওদের শোনাতে পারবো, তাই না? কি হয়েছে দাদা? কিছু না, চারিদিক কেমন অন্ধকার লাগছে। দাদা, দাদা কি হয়েছে তোমার? দাদা, কিছু তো বলো দাদা। বন্ধু, একটা কথা বলবো? ধোপার আচার শুধু পাথরেই হয় না, বাস্তব জীবনেও সেটা হয়। এবার এই দুটো বাচ্চা আমার স্ত্রীর দ্বারা পাঠানো বিষাক্ত খাবার খেয়ে মৃত্যুপ্রাপ্ত হয়েছে। আজ থেকে আমার স্ত্রী আর ওই দুজন বালকের থেকে আমি ছাড়া পাবো। দাদা, দাদা, দাদা কি হয়েছে তোমার? দাদা কিছু তো বলো তুমি। দাদা, ওকে দেখে তো মনে হচ্ছে এটা বিষেরই প্রভাব। মনে হচ্ছে ভোজনে বিষ মেশানো হয়েছে। দাদা, দাদা, দাদা তুমি একদম ভয় পেও না, তোমার কিচ্ছু হবে না, তুমি চিন্তা করো না, আমি আছি তো তোমার সাথে। দাদা, দাদা তুমি এখানেই থাকো, আমি এক্ষুনি আসছি। শুনুন, শুনুন আমার কথা শুনুন না, আমার দাদাকে একটু সাহায্য করুন, শুনুন না। কি হয়েছে? দেখুন, আমার দাদার পরিস্থিতি খুবই খারাপ,
ও ভোজন করতে করতে ওর রক্তের বমি হচ্ছে। আমাদের কাছে আর বেশি সময় নেই, যান না, গিয়ে বৈদ্য মশাইকে ডেকে আনুন। এই শোনো, তাড়াতাড়ি যাও আর রাজবৈদ্যকে নিয়ে এসো। যান না, যান যান, তাড়াতাড়ি যান। দাদা, কুশ, হ্যাঁ হ্যাঁ দাদা বলো। ধৈর্য ধরো। দাদা, ধৈর্যের কথা তুমি আর আমাকে অন্তত বলো না। এই সময়টা আর ধৈর্য ধরার নয়, এখন যা করতে হবে তাড়াতাড়ি করতে হবে। তোমার কিচ্ছু হবে না দাদা, রাজবৈদ্য মশাই এক্ষুনি চলে আসবেন। আমি জানি তুমি থাকতে আমার কিচ্ছু হবে না। দাদা তুমি শান্ত হও, তুমি কথা বলছো তাই তোমার হয়তো বেশি কষ্ট হচ্ছে, তুমি একটু শান্ত হও। কি ভোজনের সাথে সাথে রক্তবমি হয়েছে? এটা তো বিষের প্রভাব। শোনো, ওই কাপড়ের মধ্যে জড়িবুটি আছে, ওটা দাও তো। ওনার বয়স কত হবে? বেশি বয়স নয়, 13 কি 14 বছর বয়স হবে। আপনি একদম সঠিক সময় এসেছেন এখানে। বিষ ছড়িয়ে পড়ার আগে আটকানো যেতে পারে, কারণ রোগীর বয়স কম। তাই? তাহলে আসুন, তাড়াতাড়ি করুন। হ্যাঁ, আসুন তো, হ্যাঁ, আসুন, চলুন চলুন, তাড়াতাড়ি করুন। হ্যাঁ হ্যাঁ চলুন চলুন, আসুন। হ্যাঁ হ্যাঁ চলুন। বৈদ্যবাবু হ্যাঁ, বলুন। এই রাস্তাটা অনেকটা দূর হয়ে আচ্ছা। যাবে, এই দিক দিয়ে যাবো আমরা, চলুন। এদিক দিয়ে? হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি ঠিক পৌঁছে আছে, যাবো চলুন। আমরা, চলুন। দাদা তুমি চিন্তা করো না, রাজবৈদ্য মশাই এক্ষুনি চলে আসবেন। কিন্তু বৈদ্যমশাই কোথায় গেলেন? এই তো আপনি আসার কিছুক্ষণ আগেই বেরিয়ে গেছেন উনি একজন মরণাপন্ন রোগীকে দেখতে। বলেননি আমাকে যে কোথায় যাচ্ছেন। তবে হ্যাঁ, উনি আসলে আমি ওনাকে বলেও দেব আর পাঠিয়েও দেব। আপনি ঠিকানাটা দিয়ে যান। ঠিকানা দিয়ে কোনো লাভ হবে না, যতক্ষণে বৈদ্যমশাই ফিরে আসবেন ওই রোগী হয়তো মারা যাবে। এই বিষের হাত থেকে বাঁচা তো ওদের দুজনের পক্ষেই অসম্ভব। একজন বিষ খেয়ে মারা যাবে আর আরেকজন নিজের ভাইকে না বাঁচাতে পারার দুঃখতেই হয়তো মারা যাবে। কি, রাজবৈদ্য মশাই ওনার বাড়িতে নেই? হ্যাঁ, ঠিকই শুনেছো, উনি অন্য আরেকজনের চিকিৎসার জন্য গিয়েছেন। ওনাকে যেতে হয়েছে নাকি পাঠিয়ে দেওয়া হয়েছে? আমি সংযোগে বিশ্বাস করি না। প্রথমে এই বন্দিগৃহে আমার দাদার খাবারে বিষ মেশানো হলো, আর তার ঠিক পরেই রাজবৈদ্য মশাইকে সংযোগের কারণে অন্য কোথাও যেতে হলো। এটা পূর্ব পরিকল্পিত। অধিকারী মহাশয়, এমনটা নয় তো যে আপনি রাজবৈদ্য মশাইকে ডাকতেই পাঠাননি? তুমি আর একটাও কথা কিন্তু বলো না বালক। আমার সততার প্রতি যদি কেউ আঙুল তোলে সেটা কিন্তু আমি সহ্য করব না। আপনি আপনার প্রমাণের ওপর ওঠা আরোপ সহ্য করতে পারেন না, তাহলে আমি আমার দাদার জীবনের ওপর আসা সংকট কি করে সহ্য করতে পারি? দেখুন, ওকে দেখুন, ও কি নিজের কষ্টটা সহ্য করতে পারছে? দেখুন ওকে, আপনি ওর কষ্টটা দেখতে পাচ্ছেন? এই মুহূর্তে সাহায্য ওই দূর পাহাড়ে বৈদ্যমশাই করতে পারেন, ওনাকে শীঘ্রই ডেকে আনুন। কোন বৈদ্য মশাই? কোন পাহাড়? তাড়াতাড়ি বলুন। এটা মূর্খতার কাজ হবে, পাহাড় অনেক দূর। কেউ অত দূর এখান থেকে যাবে, তারপর ওনাকে এখানে নিয়ে আসবে, ততক্ষণ অনেক দেরি হয়ে যাবে। দেরি? একেবারেই দেরি হবে না। আমি আমার দাদাকে ওখানে নিয়ে যাব, এর ফলে সময়ও বাঁচবে আর আমার দাদার চিকিৎসাও হবে। এরকম মূর্খের মতো কথা তুমি বলো না বালক। হ্যাঁ, মূর্খ তো বটেই। আমি এটা ভেবেছিলাম যে আপনারা কিছু করতে পারবেন। সরুন সরুন, সরে যান। এটা কি ধরনের উদ্দণ্ডতা? এটা অপরাধ, এর জন্য তুমি কঠিন শাস্তি পাবে। কঠিন হোক বা সহজ, আমার কিচ্ছু যায় আসে না তাতে। চিন্তা কেবল আমার দাদার প্রাণ নিয়ে, আর আমি ওকে এখান থেকে অবশ্যই নিয়ে যাব। সরুন। দূরে সরো। কুশ, না, দাঁড়াও। মনুষ্যত্বের কারণে তোমাকে সাহায্য করার চেষ্টা করছিলাম আমি, কিন্তু তুমি দেখিয়ে দিলে যে তুমি একজন অপরাধী। মনুষ্যত্বের উপযুক্ত নয় তুমি, কারাগারে বন্দী হয়ে পড়ে থাকো তুমি। না তো তুমি এই অযোধ্যার সীমার বাইরে যেতে পারবে, আর না তো কেউ তোমায় সাহায্য করবে। যুবরাজ ভরতের আদেশ এটা যে তুমি কারাগারে থাকবে।
অধিকারী মহাশয়, আমায় ক্ষমা করে দিন। এই সব কিছু আমি আমার দাদাকে বাঁচানোর জন্য করেছি, আর আমি জানি এই সব কিছু অনুচিত, আর এইসব আবেগে করে ফেলেছি। আমায় দয়া করে ক্ষমা করে দিন। দেখুন, আমার দাদার কাছে বেশি সময় নেই। আমায় সাহায্য করুন, আপনি একমাত্র আমায় সাহায্য করতে পারেন, আর আমায় ক্ষমা করে দিন। ঠিক আছে, কিন্তু যুবরাজ ভরতের আদেশ নিতে হবে। আমি নিয়মের বিরুদ্ধে যেতে পারবো না, নিয়মের পালন করতে হবে। কি? অযোধ্যার রাজপ্রাসাদ তো এখান থেকে অনেক দূর। আপনি যতক্ষণে ওখানে যাবেন আর ফিরে আসবেন অনেক দেরি হয়ে যাবে। আপনার কাছে অনুরোধ করছি, আপনি আমায় সাহায্য করুন। আমি আপনাকে কথা দিচ্ছি, আমার দাদা সুস্থ হওয়ার সাথে সাথেই আমরা এখানে ফিরে আসব। বালক, নিয়ম অমান্য করা যাবে না। অধিকারী মহাশয়, জীবনের জন্য নিয়ম হয়, নিয়মের জন্য জীবন নয়। আর আপনার কর্তব্য হলো নিয়মের পালন করা, আর আমার কর্তব্য হলো আমার দাদার প্রাণ রক্ষা করা। এতক্ষণ অনুরোধ করছিলাম, কিন্তু এখন আর অনুরোধ নয়, শুধু বাইরে যাওয়ার প্রতীক্ষা শুরু। আমার দাদার জীবনের জন্যে যদি আমায় নিয়মও ভাঙতে হয় বা রাস্তায় থাকা বাধা অতিক্রম করতে হয়, আমি অতিক্রম করব। নিয়ে তো ওকে আমি অবশ্যই যাব। যদি ক্ষমতা থাকে তাহলে এই কুশকে আটকে দেখান। রাস্তা থেকে সরে গেলে এই তলোয়ার চালাবো না, রাস্তায় বাধা হয়ে দাঁড়ালে এই তলোয়ার থামবে না। সরে যান, রাস্তা থেকে সরে যান। দাদা, তুমি চিন্তা করো না, আমরা ঠিক সময় এখান থেকে বেরিয়ে যাব। তুমি শুধু একটু ধৈর্য ধরো। তোমাকে চারিদিক থেকে ঘিরে ফেলা হয়েছে বালক, আর এক পাও ভুলেও এগোবে না তুমি। তোমার জন্য এটাই ভালো হবে যে তুমি আত্মসমর্পণ করো। অধিকারী মহাশয়, আমি আমার দাদার প্রাণ এত সহজভাবে যেতে দেব না।
আমি আপনাদের সবার ক্ষতি করতে চাই না। এবার আমার পিছু একেবারেই নেবেন না। আমি শেষবারের জন্য সাবধান করলাম। কুশ, দাদা, কুশ, যেভাবে আমরা কারাগার ভেঙে চলে এলাম, মনে হচ্ছে যে এবার আমাদের ওপর আর কেউ বিশ্বাস করবে না। দাদা, আমরা বিশ্বাস তার উপরেই করব যে এই জগতে জীবিত বাস করবে। আর আর আমরা বেঁচে থাকলে তবেই লড়তে পারবো। জীবিত তো থাকতেই হবে, যাই হয়ে যাক না কেন। কুশ, কুশ, আমার কথা শোনো। তুমি এখান থেকে চলে যাও, আমাকে এখানেই ছেড়ে দাও তাড়াতাড়ি। আমার কাছে সময় খুব কম। তুমি যাও, যাও, মায়ের কাছে যাও। আমি হয়তো মায়ের সাথে দেখা করতে পারবো না। কুশ, আমার আশীর্বাদ দাও, তুমি নিয়ে নিও, যাও। দাদা, দাদা, ভালোবাসার কোনো অংশ হয় না দাদা। আর মায়ের ভালোবাসা কখনোই ভাগ হয় না। যে মায়ের কথা তুমি বলছো, ভুলে গেছো যে উনি সর্বদা কি বলতেন? শেষ কখনোই হয় না, শেষ থেকেই শুরু করা যায়। আর তোমার কি মনে হয় দাদা, যে তুমি আমাকে ভাবনাত্মক করে দেবে আর আমি তোমায় ছেড়ে চলে যাব? কখনোই নয় দাদা, আমি তোমায় ছেড়ে কোনোদিনই যাব না। কিন্তু কুশ, আমার গলাটা দাদা, শুকিয়ে যাচ্ছে। দাদা, দাদা, নিজের চোখ খোলো। এখানে নিশ্চিন্তে থাকো, যাই হোক না কেন তুমি এখানে একেবারে সুরক্ষিত থাকবে। অশ্বমেধের অশ্ব, ধন্যবাদ মিত্র। ব্যাস আর কিছুক্ষণের অপেক্ষা দাদা, তারপরেই আমরা ওই পাহাড়ের বৈদ্যমশাইয়ের কাছে পৌঁছে যাব।